বলছি, এই ক্যামেরার সামনে বসে বলছি, হাজার হাজার মানুষ আপনার মাধ্যমে দেখবে। দেখুন, জানো, মিথ্যে প্রচার হচ্ছে, বেশ কিছু মিথ্যে প্রচার হচ্ছে। যেমন ভগবানজির ওই তারিখে মৃত্যু, কিছু মানে গবেষক তারা ফলাও করে বলছেন আমরা না থাকলে কোনো কাজ হতো না, আমরাই শুরু করলাম। হ্যাঁ, দিল্লি প্রবাসী সব বড় বড় গবেষকরা আছেন। হ্যাঁ, তারা ভুলে গেছেন সুরেশচন্দ্র বসুর কথা, তারা ভুলে গেছেন লীলা রায়ের কথা, তারা ভুলে গেছেন সুনীল দাসের কথা, তারা ভুলে গেছেন অধ্যাপক সমর গুহর কথা। তো মূর্খামির সাথে তো কোনো প্রতিযোগিতা হয় না। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনারা যাকে দেখছেন তিনি নতুন কেউ না। বহুবার সঙ্গে তন্ময় অনুষ্ঠানে তিনি এসেছেন। গবেষক, চিত্র পরিচালক অম্লান কুসুম ঘোষ। অম্লানদা, আপনাকে স্বাগত আমার অনুষ্ঠানে। আবারও আপনি এসছেন, এটা আমরা গর্বিত। তো আপনি কি প্রথমে আপনাদের অনুষ্ঠানটা একটু ঘোষণা করে দেবেন, তারপর আমরা প্রশ্নে আসবো। নমস্কার বন্ধুরা, আগামী 18ই অক্টোবর শনিবার বিকেল 5টায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, যেটা গোল পার্কে অবস্থিত, সেই প্রতিষ্ঠানের মধ্যে শিবানন্দ হল, একটি বিখ্যাত হল, আপনার প্রেক্ষাগৃহ আপনারা জানেন, সেই প্রেক্ষাগৃহে দেশনেত্রী লীলা রায় এবং বিপ্লবী দার্শনিক অনিল রায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন হবে। আমাদের সামর্থ্য মতো আমরা সেখানে আয়োজন করেছি। এই অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন গোল পার্কের সহযোগিতায় উদযাপিত হবে এবং এখানে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন গোল পার্কের ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি। স্বামী সুপর্ণানন্দজি মহারাজ অতি বিদ্বান এবং বাগ্মী, প্রথিতযশা লেখক স্বামী সুপর্ণানন্দজি। এই সাথে কিনোট স্পিকার হিসেবে থাকবেন বেলুর মঠ থেকে আগত রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি, তরুণ মহারাজ, যাকে অনেকেই চেনেন, বড় গবেষক, একাধিক গ্রন্থের প্রণেতা, সুবাগ্মী স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, তিনি থাকবেন। আর উপস্থিত থাকবেন আপনাদের সবার পরিচিত প্রিয় প্রখ্যাত প্রবীণ সাংবাদিক, লেখক এবং বাগ্মী, স্বামী বিবেকানন্দের উপর দীর্ঘদিন গবেষণা করছেন শ্রী তরুণ গোস্বামী। এছাড়া এই অনুষ্ঠানে একটি তথ্যচিত্র দেখানো হবে, যেটা এই অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ। সেটি বাংলাদেশে নির্মিত, বাংলাদেশে মানুষদের দ্বারাই পরিচালিত, প্রযোজিত একটি অতি চমৎকার তথ্যচিত্র, যার নাম লীলাবতী নাগ দ্য রেবেল। সেই তথ্যচিত্রটি দেখবেন, বাংলাদেশ থেকে এসছে ছবিটা, প্রথমবার ভারতবর্ষে কোথাও দেখানো হবে। তথ্যচিত্রটি লীলা রায়ের জীবনীমূলক তথ্যচিত্র। এই তথ্যচিত্রের নাম আবার বলি, লীলাবতী নাগ দ্য রেবেল। লীলাবতী নাগ শুনে আপনারা যারা কনফিউজড হচ্ছেন তাদের জন্য বলে রাখি, অনেকেই অবগত আছেন, লীলা রায় তার যে পিতৃসূত্রে, পরিবার সূত্রে তার যে পদবী, লীলা নাগ, এবং পরবর্তীকালে বিপ্লবী অনিল চন্দ্র রায়ের সাথে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন 1939 সালে, এবং যথারীতি ভারতীয় রীতিমতো তার পদবী লীলা নাগ থেকে লীলা রায় হয়। এই জন্য কনফিউজ করার কিছু নেই। আমাদের যিনি বাংলাদেশের নির্মাতা পরিচালক, তিনি মনে করেছেন লীলা নাগের যে জীবন, সেই জীবনে
মানে অধুনা বাংলাদেশ, সেই সময়ে পূর্ববঙ্গের বিশেষত ঢাকা অঞ্চলে তার যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দীর্ঘদিন নিরলস প্রয়াসে নারী শিক্ষার একটা জোয়ার এসেছিল, সেই জোয়ারের কথা মনে রেখে আপনারা ডকুমেন্টটা দেখলে বুঝবেন, পরিচালক মনে করেছেন লীলাবতী নাগ নামটি সঠিক হবে, তাই তিনি নাম রেখেছেন লীলাবতী নাগ দ্য রেবেল। এই আমাদের অনুষ্ঠান, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ থাকলো। রামকৃষ্ণ মিশনের অনুশাসন নিয়মানুবর্তিতা আপনারা সবাই অবগত আছেন, তাই অনুরোধ করব, অন্যথায়ও আমার মনে হয় খুব বিভ্রাট ঘটে, সেই জন্য 4:45টার মধ্যে অ্যাটলিস্ট আপনারা নিজ নিজ আসন গ্রহণ করবেন, এবং যাতে করে আমাদের অনুষ্ঠানটা ঠিকভাবে পরিচালিত হয় এবং আপনারা আলোচনা এবং তথ্যচিত্র শুনতে পারেন, দেখতে পারেন, এই আমাদের আমন্ত্রণ। অম্লানদা খুব সুন্দর মুখবন্ধটা করে দিয়েছেন, সুতরাং আমার ভার অনেকটা লাঘব হয়ে গেছে। অম্লানদা যখন লীলা নাগ রায় এই শব্দ মানে এই পদবি দুটো ব্যবহার করলেন, তখন অটোমেটিক্যালি আমার প্রশ্নের ফরম্যাটও পাল্টে গেল। আমি বলছি যে আপনি যেটা বললেন লীলা নাগ রায় তথ্যচিত্রের নাম, সুতরাং আমাদের মধ্যে রায় নয়, তথ্যচিত্রের নাম লীলাবতী নাগ রায় দ্য রেবেল। হ্যাঁ, তাই তো। তো লীলাবতী নাগ থেকে, হ্যাঁ, লীলাবতী নাগ থেকে এই যে লীলা রায় তিনি হচ্ছেন, পাশাপাশি অনেক রাজনৈতিক ঘটনা তার সঙ্গে যুক্ত হচ্ছে, দেশ সেবায় তিনি আত্মনিয়োগ করতেন, স্বাভাবিকভাবেই তার শৈশব এবং তার রাজনৈতিক কর্ম এর মধ্যেই এই পদবিটার সূত্র ধরেই আমরা সেখানে যেতে পারি। তো সেই সম্পর্কে আপনি যদি একটু আমাদের আলোকপাত করেন। দেখুন, অগ্নিযুগে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, এবং সেটা বাংলার যে অবদান সেটা অতুলনীয়। অন্য কোনো রাজ্যের, এখানে কোনো প্রাদেশিকতার জায়গা নেই, অন্য কোনো রাজ্যের সাথে সংখ্যায় বা গরিমায় তার কোনো তুলনা হয় না। পাঞ্জাবে বহু মানুষ শহীদ হয়েছেন, বহু বড় বিপ্লবী জন্মেছেন এবং কর্মকাণ্ড হয়েছে, অবগত আছেন। তবুও বলছি, সেটা স্মরণে রেখে তাদের প্রতি শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা রেখে বলছি যে বাংলার যে অবদান, সে অবদান মানে অতুলনীয়, তার অন্য কোনো কম্প্যারিজন চলবে না। তো সেই যে মহান বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মবলিদান, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, সেখানে লীলাবতী নাগ বা লীলাবতী রায় আরো একটি নাম। আজকে অনেক বিপ্লবী তাদের নাম এবং তাদের কর্মকাণ্ড বিস্মৃতির অন্তরালে চলে গেছে, তাদের আমরা স্মরণ করি না, করতে পারি না, করা হয় না, এটা আমাদের অপারগতা, আমাদের ব্যর্থতা। কিন্তু সৌভাগ্যবশত আমরা লীলা রায়ের, মূলত আমি অনিল রায়ের প্রসঙ্গে পরে আসব, লীলা রায়ের 125তম জন্মবার্ষিকী পালন করবার উদ্যোগ নিয়েছি। এটা একটা বিশেষ কারণ আছে। লীলাবতী নাগ একজন সংগ্রামী চেতনার মানুষ। তিনি নারী শিক্ষার উদ্যোগ নিয়ে তৎকালীন বঙ্গীয় নারী সমাজকে অন্ধকার থেকে মুক্তি দেবার চেষ্টা করেছেন, যৎপরণাস্তি চেষ্টা করেছেন, এবং সুভাষচন্দ্রের অনুগামী হিসাবে তিনি সুভাষচন্দ্রের সাথে, সুভাষচন্দ্রের পাশে 41 সালে সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণের আগে পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এইসব অবদানের কথা বলা যায়। কিন্তু এই অবদান লীলা রায়ের যেমন ছিল, তেমনি তার সতীর্থদের অনেকেরই ছিল। কম বেশির তুল্যমূল্য আমরা করব না, সেই অধিকার, সেই যোগ্যতা আমাদের নেই। সুতরাং আমরা বলবো যে অনেকেই ছিলেন। কিন্তু আজ বিশেষভাবে লীলা রায়ের 125তম জন্মবার্ষিকী কেন পালিত হবে? লীলা রায়ের মূল অবদানটি কোথায়? এইটা আপনারা যারা আমাদেরকে জানেন, চেনেন, আমাদের কাজের জন্য, আমাদের প্রয়াসের জন্য, এবং তন্ময় বাবুরও যে প্রয়াস, সেজন্যও আপনারা যারা চেনেন, তারা হচ্ছে, আমরা জানি, এখন আর বিশ্বাস অবিশ্বাসের কথাটা নয়, আমরা জানি, খুব দৃঢ়ভাবে জানি, চন্দ্র সূর্যের মতো সত্য বলে জানি, সেটা হচ্ছে
সুভাষচন্দ্র 50-এর দশকের শেষের দিকে, মাঝামাঝি দিকে ভারতবর্ষে প্রত্যাগমন করেন। সন্ন্যাস নিয়ে, সন্ন্যাসী রূপে তিনি প্রত্যাগমন করেন এবং তিনি নৈমিষারণ্য, যেটা সীতাপুর জেলার একটা মহাতীর্থ, সেই নৈমিষারণ্যে তিনি প্রথম তার কর্মকাণ্ড শুরু করেন। এর আগে কিছুদিন লখনৌয়ের সিঙ্গারনগর ইত্যাদি ছিল, আমি সে উল্লেখে যাচ্ছি না। আমি কেন নৈমিষারণ্যতে বলছি, নৈমিষারণ্যে যখন তিনি আসেন এবং একটি কুঠিয়ায়, একটা আশ্রমের সংলগ্ন কুঠিয়ায় থাকা শুরু করেন, সেই সময়ে নেতাজির সিক্রেট সার্ভিসের যিনি একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর পবিত্রমোহন রায়। পবিত্রমোহন রায়ের মাধ্যমে তিনি সেই খবর পান এবং পবিত্রমোহন রায় খবর পেয়েছিলেন প্রফেসর অতুল সেনের মাধ্যমে। আমরা এই পিছনে আর যাব না। লীলা রায়ের কাছে খবর আসার পর, এতদিনের ব্যাপারটা খুব একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল। লীলা রায় এই খবর পবিত্রমোহন রায়ের মাধ্যমে পাওয়ার পর তিনি তার অনুগামীদের নিয়ে, যার মধ্যে অনেকেই ছিলেন, অনেক বিখ্যাত মানুষও ছিলেন, যেমন অধ্যাপক সমর গুহ, তাকে আপনারা সবাই বিলক্ষণ জানেন তার সম্বন্ধে, তিনিও ছিলেন সেই এতে। তারা নৈমিষারণ্যে যান এবং সেইভাবে লীলা রায়ের সাথে সুভাষচন্দ্রের একটা সম্পর্ক পুনর্স্থাপিত হয়, যেটা 41 সালে তার মহানিষ্ক্রমণের সাথে বিচ্ছিন্ন হয়েছিল। তারপরে তার whereabouts লীলা রায় জানতেন বলে আমাদের জানা নেই, গোপন কিছু থাকলে আমরা জানি না। কিন্তু যেহেতু সুভাষচন্দ্র প্রথমে জার্মানিতে এবং পরে সিঙ্গাপুরে এসে যুদ্ধ পরিচালনা করেন এবং আজাদ হিন্দ গভর্নমেন্ট পরিচালনা করেন, সেই পর্বে লীলা রায়ের সাথে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ ছিল কিনা আমাদের জানা নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি ছিল না। এবং 63 সালে ওই পবিত্রমোহন রায়ের মাধ্যমে খবরটা পেয়ে লীলা রায়ের সাথে আবার সম্পর্ক পুনঃস্থাপিত হলো। তার ফলশ্রুতি কি? তার ফলশ্রুতি সন্ন্যাসী সুভাষচন্দ্র, যাকে সবাই শ্রদ্ধালুরা ভগবানজি বলে ডাকতেন, ভগবানজি বলে সম্বোধন করতেন, এবং মিডিয়া তারা কোনো নাম খুঁজে না পেয়ে, এবং তাদের গবেষণাও খুবই দুর্ভাগ্যজনক, তারা নাম দিয়ে দিলেন গুমনামি বাবা। গুমনামি একটা হিন্দি শব্দ, যার অর্থ হচ্ছে যার নাম গুম হয়ে গেছে। তো ভগবানজি বা সন্ন্যাসী সুভাষচন্দ্রের নাম কোনোদিনও গুম হয়নি, এটা তাদের সুবিধার্থে মিডিয়া এই নামটার উদ্ভাবন করলেন। প্রসঙ্গত বলে রাখি, যেমন একটি ছবি পাওয়া যায়, এটা আমরা সবাই দেখি ব্যবহৃত হতে, সেটা নাকি ভগবানজির ছবি, গুমনামি বাবার ছবি। আদেও তা নয়, আমি এটা আগেও বলেছি। এটা হিন্দুস্তান টাইমসের একজন সাংবাদিক, ফটো জার্নালিস্ট, তিনি ফটোশপে এটাকে ডেভেলপ করেছিলেন। সুভাষচন্দ্রের মুখ নিয়ে দাড়ি টাড়ি লাগিয়ে সম্ভাব্য কি চেহারা হতে পারে, এবং সেইটা অনেক মানুষই জানেন না, যার ফলে ধরে নেন ওইটাই সুভাষচন্দ্রের বা সন্ন্যাসী সুভাষচন্দ্রের ভগবানজির ছবি, যা আদেও নয়। এইবার এই সন্ন্যাসী দেশনায়কের সাথে লীলাবতী রায়, তখন দেশনেত্রী, তার আমরা বলি তাকে শ্রদ্ধা ভরে, তার সম্পর্ক স্থাপিত হয়। এবং লীলা রায় কিন্তু 63 সালে একজন জাতীয় নেত্রী, অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত উচ্চকোটির একজন নেত্রী। তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন, তিনি পার্টি চেয়ারপারসন ছিলেন, তিনি বহু কাজ করছিলেন জয়শ্রীর মাধ্যমে, সে কথায় পরে আসছি। রায়ের মাধ্যমে সুভাষচন্দ্রের সাথে ভারতবাসীর এবং বিশ্ববাসীর আবার একটা যোগাযোগ স্থাপিত হলো। আমরা নিশ্চিতভাবে জানলাম যে সুভাষচন্দ্র জীবিত। 1945 সালের 18ই আগস্ট তাইহুকু বিমান দুর্ঘটনার যে ষড়যন্ত্রকারী গল্প প্রচার করা হয়েছিল, সেটা মিথ্যা, সেটা সম্পূর্ণভাবে সর্বৈব মিথ্যা। সুভাষচন্দ্র সশরীরে ভারতবর্ষে প্রত্যাগমন করেছেন, সন্ন্যাস গ্রহণ করে তিনি তার নিজের ব্রতে, নিজের কর্মজীবনের মধ্যে ব্যস্ত আছেন। এইটা আমরা জানতে পারলাম। এখানে এই 63 সাল থেকে প্রায় 68 সাল পর্যন্ত দেশনেত্রী লীলা রায় অত্যন্ত নিষ্ঠার সাথে নিরবিচ্ছিন্নভাবে সন্ন্যাসী সুভাষচন্দ্রের অবস্থান যাতে নিরাপদ হয়, স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, তার যাতে দৈনন্দিনের কোনো অভাব না থাকে,
সেই চেষ্টা তিনি তার অনুগামীদের মাধ্যমে নিত্য করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত 68 সালে লীলা রায় অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে ভর্তি হন। তারপরে তিনি সংজ্ঞা হারান এবং 70 সালে তার দেহাবসান পর্যন্ত আর তিনি কখনোই সংজ্ঞা ফিরে পাননি, বা আমরা তাই জানি বাইরে থেকে। এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। তিনি মানে অচৈতন্য ছিলেন এবং আমিও পিজি হসপিটালে গিয়ে সেই সময় দেশনেত্রীকে দেখবার সুযোগ পেয়েছিলাম অন্যদের মতো। আমার পৈতৃক সূত্রে খুবই আমরা নিকট মানুষ ছিলাম, যার ফলে আমি তাকে দেখেছিলাম হাসপাতালে। এবং তার আগেও তার দুটো মাইনর স্ট্রোক মতো হয়েছিল, করোনারি থ্রম্বোসিস। তার থেকে তিনি খুব স্বাভাবিক এতে ছিলেন না। 65 সাল পর্যন্ত তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন এবং 65 সালেও তিনি সুন্দরবনের শ্রীবাড়িতে গেছেন, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। কিন্তু 68 সাল পর্যন্ত অ্যাটলিস্ট 63 থেকে 68 5 বছর হয়। এই 5 বছর নিরলসভাবে দেশনেত্রী শুধু সন্ন্যাসী সুভাষচন্দ্রের জীবন সাধনার একজন সঙ্গী হিসেবে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস জুগিয়ে গেছেন কলকাতা থেকে তার অনুগামীদের মাধ্যমে। যেই পদ্ধতিতে 1985 সালে যতদিন ভগবানজি ছিলেন ওখানে, ততদিন পর্যন্ত মানে শেষ ছিলেন রামভবনে, রামভবন ফৈজাবাদে, সেই পর্যন্ত এই প্রয়াস চলেছে। বাঙালি অবাঙালি বিভিন্ন রাজ্যের মানুষ যারা লীলা রায়ের অনুগামী এবং অবশ্যই সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত এবং তাকে পূজ্য দেবতার স্থানে বসিয়েছিলেন, তারা সবাই বিভিন্নভাবে নিজেদের ক্যাপাসিটিতে প্রয়োজন মতো তারা সাহায্য নিয়ে এবং বিভিন্ন বস্তু নিয়ে সেখানে পৌঁছেছিলেন। এই যে জিনিসটা, এইটা সম্ভব হয়েছিল দেশনেত্রী লীলা রায়ের জন্য। ভগবানজির অবস্থান ওখানে প্রায় 25 বছরের, 25-এরও একটু বেশি। এই 25 বছর তিনি তো সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। নির্বিঘ্নে তার যাতে দৈনন্দিন চলে এবং নির্বিঘ্নে নিরাপদে তার সব ব্যবস্থাই লীলা রায়, অবশ্যই অন্যরা ছিলেন, তাদের নামে আমরা পরে আসব। যেহেতু আমাদের 125তম বার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা করছি, তাই শুধু লীলা রায়ের কথা বলছি। লীলা রায়ের মাধ্যমে আমরা কিন্তু সুভাষচন্দ্রকে ফিরে পেলাম, যাকে আমরা হারিয়েছিলাম এবং আমাদের বোঝানো হয়েছিল যে তিনি মৃত, সুতরাং তিনি আর কোনোদিন ফিরে আসবেন না, তাকে ভুলে যাওয়া শ্রেয়। এইটাই ভারত সরকার নিরন্তর বুঝিয়েছিল, যার ফলে নেতাজির নামে কোনো মেমোরিয়াল, কোনো বই, কোনো ইউনিভার্সিটিতে কোর্স, কোনো চেয়ার পদ, ইতিহাসে অংশ কিছুই হয়নি। সুতরাং লীলা রায় এসে প্রথম সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং সেই প্রতিষ্ঠা হতে কিন্তু আরো অনেক দিন লেগে গেল, অর্থাৎ প্রায় 50 বছর লেগে গেল। 2005 সালে জাস্টিস মনোজ কুমার মুখোপাধ্যায়ের রিপোর্ট সাবমিট হলো। 6 সাল থেকে আমরা ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি তথ্যচিত্রের কাজ শুরু করলাম। এই প্রথম অডিও ভিজুয়ালি এটা বলা হলো, দেখানো হলো বিভিন্ন পার্শ্বদের সাক্ষাৎকারের মাধ্যমে যে সন্ন্যাসী দেশনায়ক তিনি সুভাষচন্দ্র ছাড়া আর কেউ নন। এবং আমাদের সেই যে প্রয়াস, আমাদের সেই যে খোঁজ, সেটাকে আরো বেগবতী করলেন স্বয়ং বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায়। আপনারা সবাই জানেন, তিনি আমাদের সেই ডকুমেন্টারিতে একদম অর্থহীন ভাষায় বললেন যে আমি 100% বিশ্বাস করি ফৈজাবাদের গুমনামি বাবা তিনি স্বয়ং নেতাজি। এটা আপনারা অডিও ভিজুয়ালি বহুবার দেখেছেন, না দেখে থাকলে কেউ ইউটিউবে গিয়ে ব্ল্যাক বক্সটা দেখে নিতে পারেন, এখনো আছে, তো জানবেন। কিন্তু এই জিনিসের সূত্রপাত কিন্তু হয়েছিল 63 সালে লীলা রায়ের মাধ্যমে। তাই লীলা রায় আমাদের কাছে অন্য বিপ্লবীদের থেকে আরো মহান এবং তার জীবনচর্যা মানুষের সামনে তুলে ধরা দরকার। তা নয় তো এই যে পর্বটা সুভাষচন্দ্রকে ফিরিয়ে আনা, মানে সুভাষিত যে সুভাষিত মতাদর্শের যে বন্যা, সেইটার মানে ভাগীরথ হওয়া, সেটা লীলা রায় করেছেন। তাই লীলা রায় আজকে বিশেষভাবে উদযাপিত হওয়া উচিত। ঠিকই, অম্লানদা অনেকটা বললেন, অনেক কিছু বললেন, অনেকটাই আমাদের জানা।
কিন্তু আমরা কিছু অজানা তথ্য চেষ্টা করব অম্লানদার কাছে শুনতে। অম্লানদা, আমাদের আলোচনার মধ্যে 1941 সাল চলে এসেছে, যে তারপরে যে গ্রেট এসকেপ যেটাকে বলা হচ্ছে, তারপর লীলা রায়ের সাথে সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তারপর থেকে শারীরিক কোনো যোগাযোগ হচ্ছে না, এটা আমরা জানি 1941। যদি ভুল বলি আপনি শুধরে দেবেন, সঙ্গে সঙ্গে শুধরে দেবেন। কিন্তু লীলা রায় নেতাজি সুভাষচন্দ্রের আদর্শেই ওই ফরওয়ার্ড ব্লক, উনি এবং অনিল রায় তারপর থেকে যতদূর মানে আমার স্মৃতি যা বলছে, তারপর থেকেই সেই ফরওয়ার্ড ব্লককে নিজের কাঁধে তুলে নিচ্ছেন এবং তারা নিযুক্ত হচ্ছেন। প্রশ্ন হলো, এই যে বিমান দুর্ঘটনা একটা আলোড়ন তুলেছিল সেই সময়, সমস্ত কাগজপত্র সর্বত্র এই বিমান দুর্ঘটনার কথা পক্ষে বিপক্ষে একটা আলোড়ন তুলেছিল এবং নানান মানুষের নানান মতামত, দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব এগুলো শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কি কোনোভাবে জানা যেতে পারে যে বিমান দুর্ঘটনা, যখন তথাকথিত বিমান দুর্ঘটনা হলো, যেটা অনেকেই নেতাজি অনুরাগীরা বা নেতাজির সঙ্গে সরাসরি যারা যুক্ত ছিলেন তারা কেউ বিশ্বাস করেননি, তার মেজদা শরৎচন্দ্র বসু বিশ্বাস করেননি, পরবর্তীকালে সুরেশচন্দ্র বসু যখন বয়ান শুনি বিশ্বাস করি, লীলা রায়ের তখন এই বিমান দুর্ঘটনা নিয়ে লীলা রায়ের কি তখন বক্তব্য ছিল, এটা কিছু কি আমরা ধারণা করতে পারি? খুব স্বাভাবিকভাবে লীলা রায়ও বিশ্বাস করেননি, বিশ্বাস করার মতো কিছু ঘটেনি, এবং যারা তদানীন্তন বড় চিন্তক বা রাজনীতিবিদ তারা কেউই বিশ্বাস করেননি, যার ফলে লীলা রায়ের তো বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। এবং 1945 সালের পর থেকে খুব অল্প দিনের মধ্যেই নানান সূত্র থেকে নানা খবর আসতে লাগলো, যেগুলো খুব আশাব্যঞ্জক, এবং সেই সমস্ত যে বিভিন্ন সোর্স থেকে যেগুলো আসছে সেইগুলো একসাথে করলে যে জিনিসটি দাঁড়ায় সেটা হচ্ছে আশাহত হওয়ার কিছু নেই। এই বিমান দুর্ঘটনা আরো একটি নাটক, এবং সম্ভবত, তখনও আমরা তো নিশ্চিত হইনি, সম্ভবত স্বয়ং সুভাষচন্দ্রের দ্বারাই সংগঠিত, কারণ তিনি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে রণাঙ্গন সেখান থেকে উনি একটা নিরাপদ স্থানে চলে যেতে চাইছেন, আইএনএর যে অসমাপ্ত সংগ্রাম, সেই অসমাপ্ত সংগ্রামকে একটা পূর্ণতা দেওয়ার জন্য। তো সেই সময় স্বয়ং ডক্টর আর সি মজুমদার জীবিত ছিলেন, নেতাজির বহু অনুগামীরা তারা ছিলেন, সত্যরঞ্জন বক্সী বেঁচে ছিলেন, অনিল রায়, লীলা রায় তো ছিলেনই। তো এই সবার যে সম্মিলিত ধারণা, সেই ধারণাটা খুব আশাব্যঞ্জক ছিল। সেই ধারণাটা কোনো হতাশার বিষাদের ছিল না যে আহা আমাদের প্রিয় নেতা বিমান দুর্ঘটনায় মারা গেছে। কেউই বিশ্বাস করেননি, কেউই বিশ্বাস করেননি। স্বয়ং পণ্ডিত নেহেরু বিশ্বাস করেননি, তাহলে এরা কি করে বিশ্বাস করবেন? আচ্ছা, নেহেরু তো খুবই মানে চাতুর্যের সাথে তিনি সুভাষচন্দ্রকে মৃত ঘোষণা করে তার রাজপাট চালাতে চেয়েছিলেন, ঠিক আছে। স্বয়ং গান্ধীজি করেননি বিশ্বাস, গান্ধীজি পরিবারকে ইনস্ট্রাকশন দিয়েছেন শ্রাদ্ধ করো না। তো সুতরাং আমি একটা প্রসঙ্গ বলি, পরবর্তীকালে মানে 46-এর কাছাকাছি সেন্ট্রাল জেলে, সেখানে অধ্যাপক সমর গুহ কয়েদি ছিলেন, এটা সমর গুহ লিখেছেন ডেড অর অ্যালাইভে, আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন। সেখানে একবার গান্ধীজি এসেছিলেন, এবং গান্ধীজির আমরা সমালোচনার দিক, তাকে তার ভুলভ্রান্তি অপছন্দের দিক, সেগুলো আলাদা আলোচ্য বিষয়, কিন্তু এখানে গান্ধীজির এই কনভিকশনটা ছিল। গান্ধীজি কিন্তু ওই সেন্ট্রাল জেলে এসে কয়েদিদের বলেছিলেন, মানে রাজবন্দী যারা, যেখানে সমগ্র নিজে ছিলেন, যে হিন্দিতে বলেছিলেন সুভাষচন্দ্রের মৃত্যু প্রসঙ্গ যখন ওঠে, রাখ মানে হচ্ছে ছাই, হিন্দিতে ছাই। तो उन्हीं बोलेছিলেন, अगर मुझे कोई रख दिखा दे तो भी मैं ये विश्वास नहीं करूंगा कि सुभाष जिंदा नहीं है। দর্থহীন ভাষায় বললেন, আমাকে যদি কেউ চিতাভস্ম দেখায়, চিতাভস্ম কার? সুভাষচন্দ্রের সোকল্ড। যদি কেউ আমাকে চিতাভস্ম দেখায় তাহলেও আমি বিশ্বাস করব না যে সুভাষ বেঁচে নেই। সুতরাং আপনার যে প্রশ্ন, লীলা রায়ের বিশ্বাসের তো প্রশ্নই ওঠে না, কারণ
লীলা রায় যেহেতু অনুরাগী অনুগামী, তিনি পুঙ্খানুপুঙ্খভাবে খবর রাখতেন এবং জানতেন, তার বিশ্বাস তো প্রশ্নই ওঠে। বুঝতে পেরেছি। আমি এই ভগবানজির অধ্যায় আসব, তার আগে লীলা রায়ের অচেনা কিছু ঘটনা, সেইগুলো একটু যদি আপনি বলেন যে লীলা রায়ের অচেনা দিক। লীলা রায়ের যদি আমি একটা সংক্ষিপ্ত একটা বায়োগ্রাফিক্যাল স্কেচ আঁকি খুব সংক্ষেপে, লীলা রায়রা অরিজিনালি সিলেটের লোক, সিহট্টের মানুষ। তার পিতা, তিনি চাকরি সূত্রে চলে এসেছিলেন আসামের গোয়ালপাড়ায়, সেখানে লীলা রায়ের জন্ম। 1900 সালে তার জন্ম, অর্থাৎ তিনি নেতাজির থেকে 3 বছরের ছোট ছিলেন। নেতাজির জন্ম 1897 খ্রিস্টাব্দে। 1900 সালের 2রা অক্টোবর লীলা রায়ের জন্ম। লীলা রায়ের পড়াশোনা শুরু হয়। তারপরে আমি খুব সংক্ষেপে, তারপরে উনি 17 সালে, মানে যখন তার 17 বছর বয়স, তিনি কলকাতায় চলে আসেন এবং বেথুন কলেজে ভর্তি হন, এবং বেথুন কলেজ থেকে তিনি গ্রাজুয়েট হন, ইংলিশে অনার্স। সেখানে তার অনেকগুলো বৈপ্লবিক চেতনার উন্মেষ আমরা দেখতে পাই। সেগুলো হয়তো জানেন, তো সেগুলো রিপিট করার দরকার নেই। এবং তারপর উনি পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, MA পড়ার জন্য তিনি চলে যান ঢাকা ইউনিভার্সিটিতে। তার পিতৃদেব তখন ওখানে আছেন, কিন্তু সমস্যা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তখন কোনো মহিলাদের ছিল না, ভর্তি হওয়ার সুযোগ ছিল না। এবং উনি দীর্ঘ জেদি প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি প্রথম নারী মানে আর কি ছাত্রী, তিনি প্রথম ছাত্রী যিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ইংলিশে MA করবার জন্য ভর্তি হন। অত্যন্ত সার্থকতার সাথে তিনি সেখান থেকে পাস আউট করেন। এরপরে 1922 সাল থেকে তিনি সুভাষচন্দ্রের সংস্পর্শে আসেন। সুভাষচন্দ্রের সাথে যার যোগাযোগের প্রথম যে সূত্রটা, সেটা হলো ভয়ঙ্কর যে বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই বন্যার সময় যে ত্রাণ সমিতি, সেই ত্রাণ সমিতির অনেকটা দায়িত্বে ছিলেন লীলা রায়। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্রের সাথে তিনি অত্যন্ত নিবিড়ভাবে একজন সহযাত্রী হিসেবে কাজ করেন এবং সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লক, যে তার যে মুখপত্র পত্রিকা, সেই পত্রিকার সাংবাদিকও হন পরবর্তীকালে গিয়ে। এবং আমরা দেখছি যে 39 পর্যন্ত তার এই নিরবিচ্ছিন্ন সংগ্রাম সুভাষচন্দ্রের সাথে। 39-এ তিনি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন অনিল রায়ের সাথে, তখন ওনার 39 বছর বয়স। এর আগে লীলা রায়ের যেটা সবচেয়ে বড় কীর্তি, সেটা হচ্ছে 31 সালে তিনি উপলব্ধি করেন যে এই নারী জাগরণের জন্য এবং নারীদের মধ্যে যে কুসংস্কারাচ্ছন্ন যে অন্ধকার দিক আছে, সেইগুলো থেকে মুক্তির জন্য একটা মুখপত্র দরকার, এবং তিনি একটি পত্রিকা শুরু করবেন ঠিক করেন, যেটা মহিলাদের দ্বারা পরিচালিত, সম্পাদিত। তো তিনি প্রথম প্রতিষ্ঠাত্রী সম্পাদিকা, এবং যারা ছিলেন তারা সবাই মহিলারাই ছিলেন। এবং মোটামুটি ঠিক হয় এটা নারী সমাজের যে সমস্যা সেইটাকেই অ্যাড্রেস করবে। পরবর্তীকালে সেটা চেঞ্জ হলো। তো উনি রবীন্দ্রনাথের শরণাপন্ন হন। রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহভরে তাকে সেই নামকরণ করে দেন জয়শ্রী। এবং আচার্য নন্দলাল বসু তিনি কভার ডিজাইন করে দেন প্রচ্ছদ, এবং রবীন্দ্রনাথ তার আশীর্বাণী পাঠান। এবং পরবর্তীকালেও পত্রিকা বারবার বন্ধ হয়ে গেছে ব্রিটিশের রোশানলে পড়ে। এবং পরে যখন পত্রিকা আবার কোনো প্রতিষ্ঠা শুরু হয়, তখন লীলা রায় আবার রবীন্দ্রনাথের কাছে আশীর্বাণী চেয়েছিলেন, এবং সেখানে উনি একটা অপূর্ব একটা কবিতার মাধ্যমে তাকে অভয় দিয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিজয়িনী নাই তব ভয়, দুঃখে ও মাথায় তব জয়, অন্যায়ের অপমান সম্মান করিবে দান, জয়শ্রীর এই পরিচয়। এবং রবীন্দ্রনাথ এরপরে একাধিক কবিতা লিখেছেন। এবং ভারতবর্ষের, বিশেষত বাংলার তথা ভারতবর্ষের বাংলা ভাষী, ইংরেজি ভাষী এমন কোনো মনীষী নেই, কোনো বিদ্বান নেই, যিনি এই কাগজে তার লেখা কন্ট্রিবিউট করেননি। মানে আমরা যদি নিচে নেমে আসি, জয় গোস্বামী পর্যন্ত। সুতরাং সেই পত্রিকার যে মহিমা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং 39 সালের পর থেকে এই পত্রিকাটা আরো ব্যাপক আকার নেয়, এবং এই
1947 সালে আমাদের যে পার্টিশন, সেই দুর্ভাগ্যজনক যে দেশভাগ, সেই দেশভাগের পরে ওপারের বিশেষত হিন্দু নারীদের ওপর, যারা সংখ্যালঘু, আমরা আজও মানে হিন্দু সম্প্রদায় আজও বাংলাদেশের সংখ্যালঘু, তখন অনেক বেশি মানে শতকরা হারে অনেক বেশি মানুষ ছিলেন, তবুও খুবই নির্যাতনের শিকার হন। কারণ সেই সময় দাঙ্গা চলছে, আর সেই দাঙ্গা টাঙ্গায় সবার আগে ভিক্টিমাইজড হয় মেয়েরা। তাদের উপর তারা অত্যাচারের বলি হন। তো সেই সময়ে লীলা রায় বহু নির্যাতিতা নারীকে উদ্ধার করেন এবং তাদের জীবনে পুনঃপ্রতিষ্ঠা করেন, হ্যাঁ, জাতীয় মহিলা সমিতির মাধ্যমে। এবং সেই কাজ করার জন্যে তিনি একটা মেয়েদের হোস্টেল শুরু করেন, যার নাম বিজয়া হোস্টেল। সেই হোস্টেল অনেক মেয়েদের আর কি একটা আবাসিক হোস্টেল শুরু করে নিরাপদে থাকবার জন্য। তখন ওই সব মেয়েদের নিরাপদে রাখার একটা বড় চ্যালেঞ্জ। তো বিভিন্ন জায়গায়, বেশ কয়েকটি জায়গায় বিজয়া হোস্টেলের শাখা খোলে, তার মধ্যে একটি বসিরহাট। এবং বসিরহাটে যে বাড়িতে আর কি, যে বড় বাড়িতে শাখা খোলে, সেটা আমার পিসিমার বাড়ি। সেখান থেকেই আর কি শুরু হয় বিজয়া হোস্টেলের মাধ্যমে। এবং সেই সুবাদে লীলা রায়ের বসিরহাটে আসা অনেকটাই বেড়ে যায় এবং অতি অবশ্যই আমাদের বাড়ি কেন্দ্র করে তার আসা, আমাদের বাড়িতেই আসতেন থাকতেন। তখন উনি বাবাকে একবার বলেছিলেন, আমার পিতৃদেবকে, যে তোদের এখানে আমাকে একটা জায়গা খুঁজে দে নদীর ধারে। আমরা তো ইছামতি নদীর এতে আছি, সংস্পর্শে, খুবই সুন্দর ভৌগোলিক এতে আছি। তো জায়গা খুঁজে দে, আমি একটা ছোট ঘরটর করে, মানে আমি আসবো একটা রিট্রিটে, মাঝে মাঝে এসে থাকবো কলকাতার কোলাহল থেকে, কর্মব্যস্ততা থেকে। তো বাবা ওনার আজ্ঞাবহ হয়ে, বাবার কাছে তিনি দেবী, ভগবান। তো বাবা অনেক জায়গায় খোঁজেন, তার মধ্যে একটা ছিল সংগ্রামপুর, আমাদের নদীর ওপারে, মহারাজা সংগ্রাম সিংহের স্মৃতির সাথে জড়িত। তো পিসিমণির কোনোটাই পছন্দ হয়নি। বাবা যেখানে যেখানে দেখিয়েছেন ওনার পছন্দ হয়নি। উনি বললেন, না না, এটা ঠিক নয়, আরেকটা দেখ, আরেকটা। এই করতে করতে বাবা শেষে বললেন, দিদি আমাদের তো সুন্দরবনে একটা আস্তানা আছে, আমরা বাংলাদেশ থেকে এসে সুন্দরবনে একটা প্রপার্টির সাথে এক্সচেঞ্জ করতে পেরেছিলাম। সেখানে অনেকটা জমি বাড়ি পুকুর টুকুর এসব আছে, আজও আছে। এখানে আমরা সন্ন্যাসী দেশনায়কের শুটিংও করেছি, যে বাড়িতেই করেছি। তো লীলা রায়কে দেখাতে ওনার ভীষণ পছন্দ হলো এবং সেই নদীর ধারে, ইছামতি নদীর ধারে লীলা রায়ের একটা বাড়ি তৈরি হলো, তার নাম শ্রীবাড়ি। সেটা 8 চালা বাড়ি, গোল পাতার ছাউনি, 2টো ঘর, চারপাশে ঘুরে বারান্দা, অনেকটা উঁচু ভিত, কারণ ওখানে ভিতটা খুব উঁচু করতে হয় বন্যার জন্য। আর তার মাঝখানে পুকুর, তার পাশে আমাদের বেশ কয়েকটা ঘর টর নিয়ে আমাদের বাসস্থান। আমরা তো তখন বসিরহাটে থাকি, কিন্তু ওই দাদু বেশিরভাগ থাকতেন চাষাবাদ সামলানোর জন্য। আর আমরা পুজোর ছুটিতে না, সরি, পরীক্ষার পরে, মানে তখন তো পরীক্ষা ডিসেম্বরে হতো, আমরা ওই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে চলে যেতাম ওখানে। প্রায় 2-3 মাস খুব আনন্দে কাটতো। আবার সরস্বতী পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা ফিরতাম। তো সেই সময়ে বেশ কয়েকবার লীলা রায়ের সান্নিধ্য পাবার, তাকে দেখবার, শুধু লীলা রায় নয়, মানে অগাধ পণ্ডিত মানুষরা সেখানে, একটা মানে নবরত্ন সভা তৈরি হতো। হ্যাঁ, ডক্টর অতীন বোস, অমর গুহ, কাশীকান্ত মৈত্র, বিদ্বানরা তারা সব সেখানে যেতেন এবং সেখানে নানান আলোচনা হতো। আমরা সেটা হিন্ট দিয়েছি সন্ন্যাসী দেশনায়কে। যাই হোক, 65 সালের পরে বোধহয় উনি আর যাননি, গেলেও আমার ঠিক, আমি বিস্তৃত হচ্ছি। তারপরে ওনার 2টো মাইনর স্ট্রোক হয়ে যায়। স্ট্রোকের পরে 68 সালে তো উনি স্থানান্তরিত হন হাসপাতালে এবং 70 সালে তার দেহাবসান হয়। এই হচ্ছে লীলা রায়ের জীবনের স্কেচ। কিন্তু খুশির ব্যাপার হচ্ছে, সেই জয়শ্রী পত্রিকা আজও স্বমহিমায় চলছে। দীর্ঘদিন সেটি সম্পাদনা করেছেন সুনীল দাস, মহান বিপ্লবী, যার পরিবারের 3 জন শহীদ। হ্যাঁ, সেটা বলার সুযোগ থাকলে বলবো একটু পরে। মানে আমরা চাপেকার ব্রাদার্সের কথা জানি, কিন্তু আমাদের বাংলায় সুনীল দাস, তারা 3 ভাই, তার 2 ভাই শহীদ হয়েছিলেন, আর তার এক বোন, তিনি সিপিআই এর সদস্য ছিলেন, নেত্রী ছিলেন। তিনি ফুড মুভমেন্টের সময় কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ যায়, শহীদ হন। তো সুতরাং একমাত্র সার্ভাইভিং মেম্বার ছিলেন সুনীল দাস। তার মাকেও আমি দেখেছি, 3টে সন্তান হারা মা কেমন হতে পারেন আমি দেখেছি। সেই সুনীল দাস সম্পাদক হলেন।
মানে জ্ঞান তাপস, যাকে ভগবানজি মুকুল বলে সম্বোধন করতেন, খুব স্নেহ করতেন, সেই সুনীল দাসের পরিচালনায় জয়শ্রী খুব সাকসেসফুলি চলেছে। তারপরে সুনীল দাসের দেহাবসানের পরে অধ্যাপক সমর গুহ বেশ কিছুদিন সম্পাদক ছিলেন, এবং পরবর্তীকালে সমর গুহের মৃত্যুর পর শ্রী বিজয় নাগ তিনি এর দায়িত্ব নেন, এবং সেই জয়শ্রী আজও চলবে, কারণ আজ 6 বছর পরে 100 বছর পূর্তি হবে। এখন জয়শ্রী এই করোনা পিরিয়ড থেকে জয়শ্রী শুধু অনলাইন পাওয়া যায়, হার্ড কপি এখন হয় না, সম্প্রতি খুব শীঘ্রই সেটা শুরু হবে এরকম পরিকল্পনা চলছে। এইটি হচ্ছে লীলা রায়ের অন্যতম অবদান এই জয়শ্রী পত্রিকা, এবং অতি অবশ্যই ভগবানজির কে পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করা জনমানসে এবং ভারতবর্ষের ভূমিতে, তার পিছনে অসামান্য কৃতিত্ব এই লীলা রায়ের। বুঝতে পেরেছি। এবার চলে আসছি আমরা ভগবানজির অধ্যায়। অনেকগুলো মত আমরা পাচ্ছি, অর্থাৎ লীলা রায় আপনার ছবিতে, যদিও সিনেমাকে আমরা এখনো সরাসরি বাস্তবের অনুকরণ বলি, সরাসরি বাস্তব বলি না, তবু আমরা দেখছি লীলা রায়ের সাথে ভগবানজির ক্লোজ ডোর মিটিং হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। এরকম প্রশ্ন আসছে, আপনি কি মানে কোনোদিনই আসবেন না? এরকম আমার যতদূর স্মৃতিতে এখনো মনে আছে যে আপনি কি আসবেন না। আবার আরো কিছু মত আছে, কেউ বলছেন লীলা রায় বাইরে থেকে পর্দার আড়াল থেকে ভগবানজির সাথে কথা বলেছেন, এটা হয়েছে। আবার কিছুদিন আগে শ্রীকান্ত শর্মার পুত্র তিনি বলছেন যে লীলা রায় দরজার বাইরে ছিলেন, ভজন হচ্ছিল, সেখান থেকে লীলা রায় চলে গেছেন। এবার আমি যদি তিনটেকেই রাখি, পাশাপাশি রাখি, এক হচ্ছে সুভাষচন্দ্রের লীলা রায় যখন বুঝতেই পাচ্ছেন, যখন কলেরার কথা বলা হচ্ছে, যে ব্লিচিং পাউডার ছোড়া হয়েছিল, এইসব কথা যখন হচ্ছে, যেটা একমাত্র লীলা রায় জানতেন এবং ভগবানজি জানতেন, বা অতীতে সুভাষচন্দ্র জানতেন, বা সেই কাপ বা ওটা পাঠিয়ে যখন প্রমাণ দিচ্ছেন যে হ্যাঁ তিনিই তাই, কিন্তু তার সাথে দেখা করছেন না। এত ক্লোজ অ্যাসোসিয়েট, তার সঙ্গে দেখা করছেন না। দেখা করছেন কাদের সাথে? যারা অতটা ক্লোজ অ্যাসোসিয়েট নন, সন্তোষ ভট্টাচার্য, দুলাল নন্দী, এদের সঙ্গে তিনি দেখা করছেন। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি অম্লানদা? আমি খুবই দুঃখিত, এটা আমার বলতে হচ্ছে, কারণ এখানে অহংকারের তো কোনো জায়গা নেই, কিন্তু এই যারা এই মতের অংশীদার, বাইরে থেকে দেখেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন, তারা জীবনে এই জায়গাগুলো দেখেননি, এই ব্যক্তিগুলোকে দেখেননি, এগুলোকে এনাদের চেনেন না। ঠিক আছে, ভগবানজি যেখানে যেখানে অবস্থান করেছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি ছাড়া এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই জীবিত মৃত, যিনি সব জায়গাগুলো দেখেছেন, যিনি সবার সাথে মিট করেছেন। তার কারণ কি? তার কারণ ভগবানজি কি করতেন, তার ডানহাত কি করতো, বাঁ হাত জানতে পারতো না। আপনি গেলে অবাক হয়ে যাবেন, নৈমিষের লোকদের অযোধ্যা চেনে না, অযোধ্যার লোকদের বস্তি চেনে না, বস্তির লোকদের ফয়জাবাদ চেনে না। তিনি এমন করে সমস্ত ভাগ করে রেখেছেন, কখনো একে অপরের সাথে মিশতে দেননি। আর পুরো উত্তর ভারতের মানুষগুলো কলকাতার লোকদের চেনেন না, আর এই কলকাতার মানুষগুলো উত্তর ভারতের লোকদের চেনেন না। এরা শুধু নামটাম শুনেছেন, এরা শুধু নাম শুনেছেন, এদের সামনে দাঁড় করিয়ে দিন, কাউকে চিনতে পারবেন না। তো বলতে কোনো দ্বিধা নেই, আমি একমাত্র ব্যক্তি যে 2006 সাল থেকে আর 2022 সাল পর্যন্ত কয়েক শবার গেছি এই প্রত্যেকটি জায়গায়, নৈমিষারণ্য, লখনৌ, অযোধ্যার বিভিন্ন জায়গা, ফৈজাবাদ এবং বস্তি, পুরানি বস্তি, তন্ন তন্ন করে ঘোরা খোঁজা, যেগুলো দেখাবার মতন জিনিস মনে হয়েছে সেগুলো দেখিয়েছি। এবং শুধু তাই না, আমি একাধিক লোককে নিয়েও গেছি সাথে বিভিন্ন সময়। আমার ছাত্রছাত্রীরা তারা তো ছিলই, আমার কাস্ট ক্রু তারা তো ছিলই। আমি যেমন ডক্টর পবিত্র গুপ্তকে নিয়ে গেছি, স্যার চলুন, এবং উনি ওখানে দাঁড়িয়ে উনি অনেক কথা বলছেন, আপনারা দেখেছেন সেটা, ওই যে একজন ভাইস চ্যান্সেলর, অনেক বিদ্বান মানুষ। তো এরকম অনেককেই, আপনাদের অনেককেই আমি যোগাযোগ করে দিয়েছি, ঠিকানা দিয়েছি, ওখানে যারা পার্সন কনসার্ন তাদের ফোন নাম্বার দিয়েছি। তো আমি বলছি যে
যেভাবে 2006 থেকে আজকে প্রায় কত হলো, 20 বছর হতে যাচ্ছে। এছাড়া তো আমার একটা পূর্ব পরিচয় আছে, আমি একটা এমন পরিবার থেকে, এমন একটা সংগঠন থেকে আসছি যেখানে জন্মানোর পর থেকে এগুলো দেখছি শুনছি। সেই যে একটা মানে এ আছে, ট্রেনিং বলতে বলুন যাই বলুন, সেই ভিত্তিভূমিতে দাঁড়িয়ে আমি যখন উত্তর ভারতে ভগবানজির অবস্থানের জায়গাগুলো খুঁজছি, মানুষকে দেখছি, তখন তো আমার একটা ইন্ডিভিজুয়াল পারসেপশন তৈরি হচ্ছে। আপনি একবার গিয়ে কি বিশ্বাস করেছেন করে এসে লিখে দিয়েছেন, হ্যাঁ, বা কোনো ইন্টারভিউতে বলেছেন, সেইটা ধ্রুব সত্য হয়ে গেল। আর আমি যে শতাধিক লোক, সহস্রাধিক লোকের সাথে মিট করছি, রাস্তার এলেবেলে লোক নয়, তাদের মতামত জানছি। ধরুন উমাশঙ্কর দীক্ষিত, বদ্রীনারায়ণ টেম্পলের পূজারী, এখন দেহ রেখেছেন। আমি যখন তাকে ইন্টারভিউ করছি তার বয়স 92 বছর, প্রায় পঙ্গু অবস্থায়, হাত পাটা ভাঙা বসেছিলেন। তার ইন্টারভিউ করি এবং তারপরে তার সাথে একাধিকবার দেখা করি, কারণ আমার তো তখন ঘর বাড়ি হয়ে গেছিল। তো আমি সেই 92 বছরের মানুষটা, যিনি প্রত্যক্ষদর্শী, মানে আজকে বেঁচে থাকলে সেই মানুষটার বয়স কিন্তু 110। তাহলে এবার বুঝে নিন ভগবানজির সময় তিনি কি ছিলেন। সেই মানুষটার কথা, যিনি তার পাশেই থাকেন, শিবালার পাশেই যার মন্দির, যেখানে উদয়াস্ত তিনি কাটিয়েছেন, সারা দিন কাটিয়েছেন, কৈশোর, যৌবন, বার্ধক্য, তার কথাটা মিথ্যে। যিনি একবার কলকাতা থেকে গেছেন বা এখান থেকে গেছেন, ওখান থেকে গেছেন, গিয়ে শুনে এসছেন, দেখে এসছেন, এসে তিনি তার সেটাকে দুঃসত্য বলে প্রমাণ করলেন, প্রচার করলেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না। বলেও আমার কোনো দুঃখ নেই। আমি বলছি, আমি সহস্রাধিক, লক্ষাধিক বলে বলা যেতে পারে হয়তো, কারণ অনেকটা দিন তো এত মানুষের সাথে মিট করেছি, লোকাল লোকদের। জানবেন, ইতিহাস কিন্তু জনশ্রুতির ওপর তৈরি হয়। ইতিহাস জনশ্রুতি, ফোকটেলের উপর শুরু হয়। তো সেই ইতিহাসটাকে তো আমি নিজের মধ্যে আত্মসাৎ করেছি, করে আমার যেটা মনে হয়েছে আমি সেটা ফিল্মে দেখিয়েছি। ভবিষ্যৎ বলবে। তার মানে আপনি বলতে চাইছেন লীলা রায়ের সাথে ভগবানজি সরাসরি দেখা হয়েছে, সেটা আপনি বুঝে নিন। আপনি তো সিনেমাও দেখেছেন, আপনি আমার বইও পড়েছেন, হ্যাঁ, উপন্যাস জ্ঞাতজনের অজ্ঞাতবাস, আপনি ব্ল্যাক বক্সও দেখেছেন। এবার আপনাকে আপনার ধারণা তৈরি করে নিতে হবে। আমি তো আমার ধারণা গোপন করিনি, আমি তো দেখিয়েছি মানুষকে, এবং সদর্পে বলছি, এই ক্যামেরার সামনে বসে বলছি, হাজার হাজার মানুষ আপনার মাধ্যমে দেখবে। দেখুন, জানুন, মিথ্যে প্রচার হচ্ছে, বেশ কিছু মিথ্যে প্রচার হচ্ছে। যেমন ভগবানজির ওই তারিখে মৃত্যু, কিছু মানে গবেষক তারা ফলাও করে বলছেন আমরা না থাকলে কোনো কাজ হতো না, আমরাই শুরু করলাম। হ্যাঁ, দিল্লি প্রবাসী সব বড় বড় গবেষকরা আছেন। হ্যাঁ, তারা ভুলে গেছেন সুরেশচন্দ্র বসুর কথা, তারা ভুলে গেছেন লীলা রায়ের কথা, তারা ভুলে গেছেন সুনীল দাসের কথা, তারা ভুলে গেছেন অধ্যাপক সমর গুহর কথা। তো মূর্খামির সাথে তো কোনো প্রতিযোগিতা হয় না। তো আমি সেই প্রতিযোগিতায় তো যাব না। যারা মূর্খের মতো বুক চাপড়িয়ে বলছেন, আপনি দেখে না থাকলে একটু দেখে নেবেন। আমরা শুরু করি, আমরা না থাকলেই ভগবানজি ব্যাপারটা আসতোই না। আর বাঙালিরা সব অপদার্থ, বাঙালিরা কেউ কোনোদিন কিচ্ছু করেনি। হ্যাঁ, তো তাদেরকে একটু বংশ পরিচয় দিয়ে বলতে হয় সুরেশ বসুও বঙ্গ সন্তান, লীলা রায়ও বঙ্গ সন্তান, সমর গুহ, সুনীল দাসও, এরা সবাই বঙ্গ সন্তান। আর তাদের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে, তাদের যে গবেষণা, তার উপর দাঁড়িয়ে তোমরা আজকে নিজেদের প্রচার প্রসার করছো, মিথ্যে কথা বলছো, নিজেদের করছো, গ্লোরিফাই করার চেষ্টা করছো। এটা কোনোদিন হবে না। দেখুন, ওই সেই লিঙ্কনের কথায় আসতে হয়, অল্প কিছুদিনের জন্য অল্প কিছু মানুষকে বোকা বানানো যায়। বোকা বানান আপনি, কিছুদিনের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সর্বকালের জন্য সর্বমানুষকে তো বোকা বানানো যায় না। মানুষ বুঝছে, মানুষ বুঝছে বলেই আপনাদের মধ্যে এত সংঘাত, আপনাদের সব ভেঙে চলে যাচ্ছে, আপনারা একে অপরকে স্ট্যান্ড করতে পারছেন না। সুতরাং মিথ্যের আশ্রয় নেবেন না। আপনি যেটা দেখেছেন, যেটা বিশ্বাস করেন, সেটা ভুল হতে পারে, সেটা ভুল হতেই পারে, কিন্তু আপনি সচক্ষে যেটা দেখেছেন বা আপনার মধ্যে যে পারসেপশন ডেভেলপ করেছে, সেটা সৎভাবে বলুন। ব্ল্যাক বক্স অফ হিস্ট্রিতে আমি মৃত্যু দেখাইনি তো, 2600 শো হয়েছে সারা ভারতবর্ষে, আর প্রত্যেকটাতে আমি ছিলাম। 2600 বাইরে যে শো হয়েছে তাতে আমি ছিলাম না। সব জায়গাতেই একটা প্রশ্নোত্তর থাকতো, এবং অবশ্যম্ভাবী ভাবে এই প্রশ্নটি আসতো যে অমরবাবু তিনি যদি মারা না গিয়ে থাকেন ওই বয়সে, তখন তো 88 বছর বয়স, 85 সালে 88 বছর বয়স, অসুস্থও ছিলেন, গেলেন কোথায়? আমি তাদের অত্যন্ত বিনীতভাবে বলি, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ,
আমি মশাই যতটুকু জানতে পেরেছি, যতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেটা আপনাদের কাছে দেখালাম। আমি যদি আরো কিছু জানতে পারি কালকে আরেকটা ডকুমেন্টারি করে আপনাদের সামনে আসবো। কিন্তু ওই ওখান থেকে জ্ঞানগঞ্জে চলে গেলেন, ওখান থেকে কায়াকল্প হয়ে গেল, এসব আমার দ্বারা হবে না, কারণ আমি এগুলো বুঝিই না। আমি তো স্পিরিচুয়াল ম্যান নই, আমি ওগুলো বুঝি না কায়াকল্প কাকে বলে, আর জ্ঞানগঞ্জ কোথায় যাওয়া যায় কিনা, ভৌগোলিক ভাবে সেরকম আছে কিনা, কারণ নাকি একটা মানসিক স্তর, কিন্তু ওই দিন ওই সময়ে 16ই আগস্ট, 16ই সেপ্টেম্বর না, 16ই সেপ্টেম্বর 1985-তে ভগবানজি নামক ব্যক্তি ওরফে গুমনামি বাবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি। কেউ ডেড বডি দেখেনি, মিথ্যা কথা বলছে সবাই, কেউ ডেড বডি দেখেনি। কেন মিথ্যা কথা কেন বলছে? সে স্বতন্ত্র ব্যাপার। মিথ্যা কথা এই জন্য বলছে যে আপনি যদি আজকে একটা পেয়ে যান, একটা কি বলবো, একটা লাইন পেয়ে যান প্রচার করার জন্য যে আমি বলেছি যে এক্স মারা গেছে, এক্স খুব বিশাল বিশাল ব্যক্তি, তাহলে তো এক্স সম্বন্ধে আমি শেষ কথা বললাম, এক্স মারা গেছে, আপনি সেটা ফলো করে প্রচার করলেন। একদল মানুষের একটা টেন্ডেন্সি আছে যে আমি শেষ কথা বলবো, আমি ডিলটা ক্লোজ করব, তা কিছু তথ্য নির্ভর জিনিস করতে হবে। তো এই আমরা হয়তো অন্য লাইনে চলে যাচ্ছি, এই পুরো ব্যাপারটায় ভগবানজির যিনি নিকটতম ব্যক্তি, সবচাইতে বিশ্বাসযোগ্য যিনি, তিনি হচ্ছেন ডক্টর আরপি মিশ্রা, রঘুনাথ প্রতাপ মিশ্র, আরপি মিশ্র। এতে কোনো দ্বিধা দ্বন্দ্বের ব্যাপার নেই, তার বাড়ির অ্যাড্রেসে চিঠি আসতো। বিশ্বস্ত না হলে এটা তো মানে আমি আপনাকে বিশ্বাস যদি না করি, আপনাকে কি এটিএম কার্ডটা পাসওয়ার্ডের সাথে দিয়ে রাখবো, পিনের সাথে দিয়ে রাখবো? এটা হচ্ছে সেরকম। তখন ভগবানজি কত গোপনীয়তা, দেশ বিদেশ থেকে মানুষজন আসছেন, এটা তো দেখছেন তার যেসব চিঠিপত্র পাওয়া গেছে, আর তার অধিকাংশ চিঠি আসছে এর কাছে, রঘুনাথ প্রতাপ মিশ্রের কাছে। তাহলে তিনি কত বিশ্বস্ত মানুষ, তাকে এরা ভিলেন বানিয়ে দিল। তিনি আসলে ভিলেন। আচ্ছা, কিসের জন্য তিনি ভিলেন? তোমরা তো অনেক বই টই লিখেছো, উনি কি একটা বই লিখেছেন? উনি কি একটা সিনেমা করেছেন? উনি কি একটা ডকুমেন্টারি করেছেন? উনি কি একটা রাজনৈতিক দল করেছেন? উনি কি একটা লাইব্রেরি করে, মিউজিয়াম করে টিকিট বিক্রি করছেন? না, সেগুলো তোমরা করছো, আমরা করছি, উনি করেননি। উনি একজন মানে সন্ত সিপাহী বলা যায়, সন্ন্যাসী মানুষ, ডক্টর আরপি মিশ্র। সুতরাং অনেকে এখন ক্ষমা টমা চাইছেন, আমি সেসব নামটা আমি এখানে বলবো না, আরো কিছু সংবাদ মাধ্যমে দেখলে বোঝা যাবে অল্প দিনের মধ্যেই, তারা সব মানে ভুল বুঝতে পারছেন। এই যে চটকদারিতা, আমি আপনাকে ফোন করে করে বলিনি যে আমার একটা ইন্টারভিউ নিন, আমি মানুষের কাছে খুব মানে পরিচিত হতে চাই। আপনার মনে হয়েছে যে লোকটি কিছু জানে বা বলতে চায়, আমার সাথে যোগাযোগ করুন। তো আমার তো এটা করে কিছু করার নেই, কিছু পাবার নেই। আমি এই মিথ্যে ছাড়াই আপনার মাধ্যমে, বই লিখে, সিনেমায় যতটা জানতে পেরেছি সেটাই যদি সত্যনিষ্ঠভাবে প্রকাশ করি, মোর দ্যান এনাফ। সে তো এত তথ্য, এত বাস্তব অভিজ্ঞতা কারোর কাছে নেই, তা আমি মিথ্যে আশ্রয় নেবো কেন? অম্লানদা এখানে একটা সত্যি একটা বিতর্কিত জায়গায় চলে আসছে। সেটা হচ্ছে আপনিও বলছেন মিথ্যাচারিতা, কিন্তু আমি কারণ আপনিও নাম নেননি, আমিও নাম নেব না, কারণ কাউকে অসম্মানিত করা কোনো মানুষের, ভদ্র ও সভ্য মানুষের রুচির বাইরে। প্রশ্ন চলে আসছে যে তারা তো যেখানে ভগবানজি ছিল, যারা বলছেন মারা গেছেন 1985-এ, তারা তো উত্তরপ্রদেশ বা ফৈজাবাদের বাসিন্দা বা নৈমিষারণ্যের বাসিন্দা। এটা তাদের ভার্সন, আমি নাম করব না। তারা বলছে, না না বলুন, নৈমিষারণ্যের আর ফৈজাবাদের কে কে বলছে আপনাকে মৃত্যু হয়েছে, সেটা বলতে হবে তো। আপনি বলুন তাহলে, আপনি কার কথা বলছেন দিল্লিতে, যারা যারা আপনি বলুন, আমি বলছি। আপনি যাদের বলছেন আপনি বলুন, আমি বলছি। একটি মানুষও বলেননি তিনি মুখটা দেখেছেন ডেড বডির। টোকিওতে তো এটাই হয়েছিল। একটি মানুষ ক্লেম করেননি, যদি মিথ্যে ক্লেম করতেন তাহলে বুঝতাম যে অন্তত একটা মানুষ মিথ্যে ক্লেম করছে। এর অনেক ব্যাখ্যা এসছে, ঠিক আছে। আমি বলছি রাজকুমার শুক্লা, সরস্বতী মাইয়ার ছেলে, তিনি বলছেন তার ব্যাখ্যা হচ্ছে এই যে মুখটা ঢেকে রাখা হয়েছিল এবং ডাক্তারবাবু মূলত ইনসিস্ট করেছিলেন যে মুখ ঢাকা থাক। তার কারণ হচ্ছে সরস্বতী মাইয়া ওই শোক
সামলাতে পারবেন না ভগবানজিকে দেখে। হ্যাঁ, ওনাকে তো পরে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এরকম যেমন একটা যুক্তি, অনেক যুক্তি। ডেফিনেটলি যদি সুভাষচন্দ্র উনি হয়ে থাকেন আর উনি যদি ওখানে দেহত্যাগ করে থাকেন, তার পার্শ্বদরা সেটা ফলাও করবে না, তার মুখ দেখাবে না, ঠিক আছে। আবার পক্ষান্তরে তিনি যদি অ্যাটল সুভাষচন্দ্র মানে ডেড বডিটা অ্যাটল সুভাষচন্দ্রের না হয়ে থাকে, তার কিন্তু মুখ দেখানোর প্রশ্নই ওঠে না। তার মুখ দেখালেই তো সবটা রিভিল হয়ে যাচ্ছে। তো একটি মানুষ তো বলুন, মানে যার একটা একটা আছে, প্রতিষ্ঠা আছে, পরিচিতি আছে, যে কজন ছিলেন তাদের তো প্রায় সবার সাথেই আমার দেখা হয়েছে। সবার সাথে হয়নি, প্রায় সবার সাথে ইন্টারভিউ করেছি, কেউ ক্লেম করেননি যে তারা ডেড বডি দেখেছে। তাহলে আমি ধরে নিচ্ছি উনি সুভাষচন্দ্র ছিলেন, কিন্তু আমি প্রমাণ কি করে করব? একজন প্রত্যক্ষদর্শী ভুল মিথ্যে প্রমাণ করুন, মিথ্যে ক্লেম করুন যে আমি দেখেছি, কি একজন বলুন যে আমার কাছে একটা ছবি আছে, সেগুলো তো হয়নি। সুতরাং আপনার যা বেনিফিট অফ ডাউট সেটা কিন্তু মৃত্যু হয়নিতেই পাবে। সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে আরপি মিশ্র। আরপি মিশ্র কিন্তু একবারও বললেন না যে তিনি মারা গেছেন। তাহলে আমি রামশ্যাম যদুমধুর কথায় ওইটা প্রচার করব এবং আমার কনক্লুশন টানবো, সে বই লিখি, সিনেমা করি, যা খুশি করি, বা টিভি শো করি, আমি একটা কনক্লুশন টানবো? তাহলে আপনি আরপি মিশ্রকে তো মিথ্যাবাদী বানিয়ে দিলেন, এবং তারা বানাচ্ছেন। আমি তারা বলতে কোনো একজন, দুজন, চারজন ব্যক্তির কথা বলছি না, একটা শ্রেণীর কথা বলছি। কারোর এতে খারাপ ভাবার কিছু নেই, ভাবলেও আমার কিচ্ছু করার নেই। একটা শ্রেণী, তাতে তো আমাদের কলকাতার বিখ্যাত গবেষক আছেন, তিনিও বলতেন। হ্যাঁ, যখন জাস্টিস মুখার্জির ওই রিভিলেশনটা সামনে এলো, তিনি বলেছিলেন অম্লানের ওটা ডক্টর টেপ। তো কেমিক্যাল টেস্ট করিয়ে দেখলেন না কেন? আজকে তো ভীষণ অ্যাডভান্স সায়েন্স আছে, টেপ ফেললেই বোঝা যাবে যে টেপটায় কোথাও এডিটিং হয়েছে কিনা, কোথাও কিছু হয়েছে কিনা। স্বয়ং জাস্টিস মুখার্জি বললেন না, তাকে এবিপি আনন্দ, তখন স্টার আনন্দ, জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে উনি যদি এটা প্রকাশ করে থাকেন তাহলে এটা উনি অন্যায় করেছেন। তখন তারা পাল্টা প্রশ্ন করেন যে আপনি কি তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? উনি বললেন না। জাস্টিস মুখার্জির 5 মিনিট লাগবে আমায় বিহাইন্ড বার করে দিতে, লাগতো, কিন্তু শেষ দিনেও তার সেই স্নেহটা পেয়েছি। তিনি বলেছেন, কিন্তু আছেন গবেষক গবেষিকা, তারা বলে দিচ্ছেন ওটা ডক্টর। কি করবেন আপনি? ওতে কিচ্ছু এসে যায় না, ইতিহাস ওর উপরে নির্ভর করে না। আর আপনি বলছেন কাউকে মিথ্যে বলা, এ করা ঠিক নয়। নেহেরু সারা জীবন মিথ্যেবাদী করেননি সুভাষচন্দ্রের ব্যাপারে। আপনাকে এখানে বসে বসে আপনার সময় থাকলে আমি 50টা উদাহরণ দিই, তো বলতে অসুবিধা কি? ইতিহাস তো কথা বলবেই। নেহেরু তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তো তাকে অসম্মান করার প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে একটা এক টানা, দড়ি টানা, যেগুলো সত্য এগুলো মিথ্যা। তাতে অসুবিধাটা কি আছে? নিশ্চয়ই করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে। অম্লানদা যে শ্রেণীর কথা বলছেন, সেই শ্রেণী বলছে এই মানুষটাকে যদি বাঁচিয়ে রাখা হয় এবং বলা হয় যে মানুষটি ফিরে আসবে, সেই গল্পটাকে আরো বাড়ানো হচ্ছে ইচ্ছাকৃত। না না, তারা কেউ একবার বলুন, আমি আর কারোর দায়িত্ব নিয়ে রাখিনি, আমি আমার নিজের দায়িত্বে বলছি। আমি কোথাও কখনো কোনো শোয়ে, কোনো পাবলিক মিটিং এ, কোনো বইতে, কোনো আর্টিকেলে, আমি তো অনেক লিখেছি, ভরে ভরে পাতা ভরে ভরে লিখেছি। কোথাও আমি বলেছি যে তিনি জীবিত আছেন, তিনি ফিরে আসবেন? নেভার। আমি কোন ছাড়? আমি কি জানি তিনি ফিরে আসবেন কিনা? আমি কি জানি তিনি বেঁচে আছেন কিনা? বেঁচে আছেন কিনা বললেই বলতে হয় যে অমুক জায়গায় আছেন। আমি যদি বলি তোমাকে যে বেঁচে আছেন, তাহলে তো তুমি জিজ্ঞেস করবে কোথায় আছেন, কেমন আছেন। সুতরাং আমি কোথাও কখনো বলিনি। আর যারা বলছেন তাদের কাছে জিজ্ঞেস করুন, অনেকে আছেন, আমাদের দলের অনেকে আছেন, তারা সারা জীবন ওই কীর্তন করছেন। তো আমার তার দায় নেই, কোনো দায় নেই আমার। আমি কখনো সুভাষচন্দ্রের বেঁচে থাকলে 128 বছর বয়স হতো। তিনিও, তার অনেক এলমেন্ট ছিল, প্রচুর শরীরে ব্যাধি ছিল, ছোটবেলার থেকে ছিল। তার কি হয়নি? ডিসপেপসিয়া, টিবি, হ্যাঁ, কোনটা হয়নি বলুন তো? তার চোখ খারাপ, ভীষণভাবেই তিনি অসুস্থ মানে শরীরে, কিন্তু অত্যন্ত বলবান তিনি ছিলেন তার মনের শক্তিতে, সে কথা থাক। কিন্তু আমি তো কখনো বলিনি যে উনি বেঁচে আছেন, উনি ফিরে আসবেন না। আপনি বলেছেন যে ওই দিন তার মৃত্যু হয়নি।
এইটুকুই আপনি বলেছেন। তার কারণ কোনো প্রমাণ নেই। হয়তো ওই রামভবন থেকে বেরিয়েই পিছনের জঙ্গলে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, কিচ্ছু করার নেই, হতেই পারে, তা পরমুহূর্তেই হয়তো হয়েছে। কিন্তু ওই যে ডেড বডি আরপি মিশ্র অ্যান্ড আদার্স নিয়ে গেলেন গুপ্তার ঘাটে এবং তার দাহ হলো, সেটি সুভাষচন্দ্র নয়। সে আমার জানা দায় নেই তো। কেন কেন আপনি গবেষক, আপনি বলছেন হয়নি, একটা ডেড বডি এসছে, ডেড বডিটা কিভাবে এলো, আপনার তার দায় নেই? কেন দায় নেই? এটা আমার দায় থাকবে কেন? অনেক কিছুই ঘটছে, অনেক লোক আসছে, অনেক কিছু ওখানে ঘটছে, আমি জানতে যাবো কেন? আমার কনসার্ন তো সুভাষচন্দ্র। সেখানে জাস্টিস ডক্টর আরপি মিশ্র স্পষ্টভাবে বলছেন, দ্য বডি উই ক্রিমেটেড ওয়াজ নট হিজ বডি। এইটুকু তো বোঝা যায়। তার বঙ্গানুবাদ করে দিই, যে দেহ আমরা দাহ করেছি সে দেহ সুভাষচন্দ্রের নয়। তাহলে আরপি মিশ্রকে মিথ্যাবাদী প্রমাণ করতে হয়। প্রমাণ করা তো অত সহজ নয়। আপনি কোথাকার কারা এসে এইসব কিছু বলে গেল, তাতে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? সুতরাং আমার একদম স্পষ্ট যে সন্ন্যাসী দেশনায়ক সুভাষচন্দ্র সন্ন্যাসী বেশে, সন্ন্যাসী হয়ে এই দীর্ঘ 24-25 বছর উত্তর ভারতে ছিলেন, নাম্বার 1। নাম্বার 2, লীলা রায়ের সাথে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। আর 3 হচ্ছে 16ই সেপ্টেম্বর 1985-তে তার মৃত্যু হয়নি। আমরা মনে হয় উইথ দিস নোট আমরা আজকে ইতি টানতে পারি। আপনার সাথে আবার কথা হবে পরে, হ্যাঁ? আর ওইসব প্রশ্ন তো থাকবে, ওইসব প্রশ্ন যারা করেন ওদেরকে আপনি ভিডিও করুন, করে আমার সামনাসামনি করুন। আমি স্পেসিফিক্যালি দেখি কে কি বলছেন, আমি তার উত্তর দেবো। আমি সব জানতা তো নই, বললাম আমি এইটুকু জানি, সেটাও হয়তো ভুল জানি, কিন্তু আমি যেটা জানি সেটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। সেটা আমায় গান পয়েন্টেও কেউ ঘোরাতে পারবে না। না না, আপনার বিশ্বাস থেকে আপনি কেন সরবেন? আমি শেষ প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিচ্ছি। অমলানদা, কখনো কি মনে হয় যে আপনি আপনার মতে অটুট, আপনার বিশ্বাসের জায়গাতে, এই যে ভগবানজির ব্যাপারে এত রকমের মত হচ্ছে, এবং আপনার সতীর্থরাই আছেন অনেকে, আপনি নিজেই বললেন আমার দলের অনেকে আছে, আপনি বললেন নিজ মুখে, আবার অনেকে আছে এক সময় আপনার দলে ছিল, দল বলতে অন্য কিছু না, দল বলতে আমি বলছি আপনার একসঙ্গে ছিলেন, এবার হয়তো একটা গোষ্ঠী এখন সেখান থেকে বিচ্ছিন্ন, এটাও হতে পারে। কিন্তু এত রকম মতের ফলে বিরোধী শক্তি, অর্থাৎ যারা প্লেন ক্র্যাশ বা আর অন্যান্য বিষয় বলছেন, তারা অনেক মজবুত হচ্ছে। আপনাদের নিজস্ব কোনো দায় নেই, শুধু ব্যক্তিগত দায় না, একটা সমষ্টিগত দায় কি নেই? যে আপনি বলতে পারেন আমি কি সবাইকে ধরে ধরে বসিয়ে বলাবো যে হ্যাঁ এটা তুমি মনে করো, এর ফলে অন্যরা ডাউট পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, আমরা তো কোনো সংগঠিত পলিটিক্যাল পার্টি বা রেজিস্টার্ড অর্গানাইজেশন সবাইকে এসে মেম্বারশিপ নিতে হবে, এইটা পার্টি লাইন, এই লাইনে কথা বলবে, এটা না হলে তুমি এক্সপেলড, এরকম নয়। আপনাকে বলি, আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, এই বিষয় নিয়ে কাজ করছেন, আরো বিষয় আছে। আপনার তো একটা পারসেপশন ডেভেলপ করেছে, একটা ইন্ডিভিজুয়াল পারসেপশন ডেভেলপ করেছে, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো? বা আমি চেঞ্জ করার কে? আমরা একটা গণতান্ত্রিক দেশ শুধু নয়, আমরা একটা গণতান্ত্রিক দুনিয়ায় বাস করি। আমার দৃঢ়ভাবে সব মতবাদের সম্বন্ধে যতটুকু ব্যুৎপত্তিগত জ্ঞান ট্যান, রাজনৈতিক অভিজ্ঞতা সব মাথায় রেখে বলছি, গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ দ্য অনলি অল্টারনেটিভ লেফট। পৃথিবীতে শান্তির জন্যে, মানব সভ্যতার বিকাশের জন্য এবং মানব সভ্যতার অস্তিত্বের জন্য গণতন্ত্র শেষ কথা, গণতন্ত্র ইন ট্রু সেন্স। তাই বলছি, গণতান্ত্রিক অধিকার থেকে দায়িত্বজ্ঞানহীনতা একটা বড় ব্যাপার উঠে আসে। কারণ আপনি যেই বাক স্বাধীনতা দেবেন, তার সাথে সাথে তার যে দায়িত্ববোধ থাকবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। আপনি আমাকে টিভিতে বসিয়েছেন, আপনি তো আমাকে কোনো হুইপ জারি করেননি যে এগুলো বলবেন, এগুলো বলবেন। তো আমি তো উল্টোপাল্টা কথা বলতে পারি, সে দায়িত্ব আমার হয়ে গেল। আপনি কি করে ঠেকাবেন? আবার আপনিও বলতে পারেন, আবার আরেকজনও বলতে পারে, লিখতে পারে, এ করতে পারে, সেটাই হচ্ছে। আর দেখুন, আমি এই কথাটা শেষ উত্তর দিচ্ছি, আমি সেদিনও বলেছি, ভিক্টর ব্যানার্জি তো আমাদের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তো তিনি খুব ইনডেপথ স্টাডি করেছেন। তিনি শুধু বড় অভিনেতা নন, তিনি খুব মানে চিন্তাশীল মানুষ, কারণ তিনি পরিচালকও বটে, তিনি বহু কাজ করেছেন, বহু। তো নেতাজি পরিবারের একজন কন্যা, তিনি নিজেকে খুব বিদ্বান মনে করেন, তিনি একটি কড়া চিঠি লিখেছিলেন ভিক্টর ব্যানার্জিকে, বলেছিলেন যে আপনি এদের সাথে কাজ টাজ করবেন না, বলেছিলেন। তো
তো সেখানে ঠিক আছে, সে তিনি লিখেছেন। ভিক্টরদা যেটা উত্তর দিয়েছিলেন সেটা খুব সুন্দর। একদম উনি বলেছিলেন যে আপনার কিছু যদি থাকে তাহলে ইউ হ্যাভ টু টক টু মাই ডিরেক্টর। ভিক্টরদা যেটা বলেছিলেন যে নেতাজি এমন একজন ব্যক্তি, এমন একজন মানে বিভূতি, তাকে নিয়ে বহু রকম হবে, এত রহস্যময় পুরুষ, তাকে নিয়ে অনেক কিছু হবে, আপনি আমি কেউ ঠেকাতে পারবো না। এই তো একটা দুটো ছবি হচ্ছে, বই হচ্ছে, এই হচ্ছে, এটা চলেছে এবং যুগ যুগ ধরে চলবে। কারণ মানে মানুষটি সম্পূর্ণ রহস্যে মোড়া, এবং সেই রহস্যের অনেকটাই তার নিজের হাতে সৃষ্ট। সুতরাং আমি যেটা বললাম ওই নিউজ পেপারের ব্যাপারে, কেউ শেষ কথা বলবে এটা ভেবে নেওয়ার থেকে মূর্খামি আর নেই, বুঝলেন? সুতরাং আমাদের কাজ হচ্ছে, আপনি যে কাজটা খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধরে করছেন, এই আলোচনাগুলো করা। আলোচনা হোক, তার প্রতি উত্তরে মানুষ ভালো কথা বলুন, খারাপ কথা বলুন, আবার সেইগুলো নিয়ে আলোচনা হোক, অন্যরা বলুন, তাতে একটা কি হবে, একটা সমন্বয়ী চেহারা নেবে। কিন্তু কেউ যদি মনে করেন তিনি শেষ কথা বলবেন, এটা মূর্খামি হবে, বোকামি হবে। তাই আমি শেষ কথা কিচ্ছু বলছি না, আমার অতি সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। কিন্তু এই অভিজ্ঞতাটা মানে ৩০ বছর পারিবারিক সূত্রে, আর 25 বছর এককভাবে উত্তর ভারতের বিভিন্ন ডেরায়, যেখানে ভগবানজি ছিলেন, সেখানে কাজ করার জন্য। মানে আমি সেই সব জায়গায় রাত্রিরেও থেকেছি অনেকদিন, অনেকবার। তো যাই হোক, এই আমার শেষ কথা। আমার কথায় কেউ আঘাত পাবেন না, কেউ এ করবেন না। আর তন্ময়ের চ্যানেলটা ভালো করে দেখুন, খুব সুন্দর একা প্রচেষ্টায় কাজ চালায়। আমি আমার আন্তরিক সমর্থন, শুভেচ্ছা থাকলো যে তন্ময় যে কোনো বিষয়ে অনেক রেয়ার বিষয়ে কাজ করেন, সেগুলো আপনারা দেখুন, অ্যাপ্রিসিয়েট করুন, কোনো অসুবিধা থাকলে তার সাথে আলোচনা করুন। আর আমার কথায় কোনো রকম আঘাত পাবেন না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিচ্ছু বলিনি। কিন্তু যেগুলো ঘটছে সেগুলো অত্যন্ত বেদনাদায়ক। সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুব ভালো থাকবেন। অম্লানদা, আমি সবার কাছে আবার অনুরোধ করব, দীপাবলি, শুভ দীপাবলি। সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা 8ই অক্টোবর অবশ্যই আসবেন, এবং যেটা বলার, আমি তো সেই তথ্যচিত্র দেখার জন্য উদগ্রীব হয়ে গেছি। কারণ সিনেমা সম্পর্কে আমার আগ্রহ কিছুটা আছে, বলতে গেলে অনেকটাই আছে আমার। তো সেই ছবিটা দেখার জন্য আমিও উদগ্রীব হয়ে আছি। আর যারা যারা বক্তা রয়েছে, সবাই আসুন, সবান্ধবে আসুন। কিন্তু আমি একটা অনুরোধ করে রাখি যে এই অনুষ্ঠানটায় আমি আহ্বায়ক, মানে কনভেনার, সেজন্য নয়, আদারওয়াইজও আমি জড়িয়ে যাই, খুব ব্যস্ত থাকবো। তো সেই দিন কারোর সাথে যদি ব্যক্তিগতভাবে আলাপচারিতা সম্ভব না হয়, আমাকে মার্জনা করবেন, পরে ফোন করবেন, কথা হবে। তন্ময়কে অধিকার দিলাম, যাকে খুশি ফোন নাম্বার দিতে পারো। অল আর ওয়েলকাম। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।